বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মনিরউদ্দিন মিয়া, সিনিয়র শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর। আমি আজ নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য গদ্য সুবা এটি নিয়ে আলোচনা করব, যেটার লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা সাহিত্যে যাদের সবচেয়ে বেশি অবদান, তাদের মধ্যে বিশ্বকবি বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবদান সবচেয়ে বেশি। সবার কাছে তারা বাংলা সাহিত্যের অন্যতম কবি, সাহিত্যিক হিসাবে পরিচিত। তো পরীক্ষায়ও যারা প্রশ্নকর্তা, তারা এগুলাই এই দুই কবি বা এই দুই সাহিত্যিক, এই দুই লেখকের সম্বন্ধে বেশি প্রশ্ন করেন। তা আমরা আজকে সেই কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় জেনে নেব। প্রথমেই তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ একটা ছবি দেখা যাচ্ছে আমাদের বোর্ডে। এই ছবিটি হলো বিশ্বকবি, আজকের যেই গল্প, এটার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জেনে নিব, তার পরিচয় সম্পর্কে। তিনি জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছেন 1941 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বহু নির্বাচনী প্রশ্নে, এমসিকিউ প্রশ্নে অথবা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কখন জন্মগ্রহণ করেছেন। আমরা জবাব লিখব তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে জন্মগ্রহণ করেছেন। বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। মনে রাখবা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে পরীক্ষার প্রশ্নে বাংলা তারিখটা খুব বেশি আসে। তো মনে রাখবা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। তো আমরা জেনে নিব আজকের এই সুবা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তার আরেকটি নাম আছে, ছদ্মনাম, যেটি হলো বানু সিংহ। তিনি বানু সিংহ নামও পরিচিত। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতা সারদা দেবী, তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এগুলো পরীক্ষায় আসতে পারে, মনে রাখবা, অবশ্যই এগুলো মনে রাখতে হবে পরীক্ষা ভালো ফলাফলের জন্য। তার পিতার নাম কি, তার মাতার নাম কি, তার পিতামহ বা দাদা কি নাম, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পরীক্ষায় ভালো ফলাফল লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে। তা আমাদের লেখক, আজকের গল্পের লেখক, সুবা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যে কবি এটা তার বাল্যকালেই বোঝা গিয়েছে, যার কারণে তার বয়স যখন 15 বছর, তিনি বনফুল কাব্য রচনা করেন। বনফুল কাব্য রচনা করেই তিনি জানান দেন যে তিনি একজন বাংলা সাহিত্যের অন্যতম কবি। তার প্রতিভা স্বাক্ষর তিনি সেখানে রেখেছেন। এরপর বিলাতে ব্যারিস্টারি পড়ার জন্য তিনি বিলাত গিয়েছিলেন, তার বয়স যখন 17 বছর। মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এগুলা। তারপর তিনি বাঙালিদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন, এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। গীতাঞ্জলি কাব্য রচনা করে
অনুবাদ করে তিনি এটি পেয়েছিলেন। তিনি বিভিন্ন পুরস্কারও পেয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দিয়েছিলেন। আমাদের সেই মহান কবি, মহান লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একাধারে সাহিত্যিক ছিলেন, দার্শনিক ছিলেন, সুরকার ছিলেন, নাট্যকার ছিলেন, নাট্য প্রযোজনা তিনি করেছিলেন। সাহিত্যের সব দিকে, বাংলা সাহিত্যের সকল ক্ষেত্রে তার বিচরণ, তার অবদান। একমাত্র মহাকাব্য ছাড়া সব জায়গায় কবি রবীন্দ্রনাথের অবদান ছিল। আর বাংলা সাহিত্যের ছোট গল্প নামে একটা বিষয় আছে, এটার জনক হলেন আমাদের এই লেখক, কবি, সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অনেকগুলো কাব্য রচনা করেছেন, যার মধ্যে অন্যতম মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, রক্তকবরী, গল্পগুচ্ছ ইত্যাদি। শেষের কবিতা, এটা নিয়ে আমরা একটু বিভ্রান্তি হতে পারে যে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা। শেষের কবিতা একটি উপন্যাস। কবিতা দেখে আমরা হয়তো মনে করতে পারি যে এটি একটি কবিতা গ্রন্থ, তার রচনার কবিতার অংশ, আসলে এটি কবিতা গ্রন্থ নয়, এটি একটি উপন্যাস। মনে রাখতে হবে যদি পরীক্ষা আসে শেষের কবিতা, এটি রবীন্দ্রনাথের কোন ধরনের কাব্যগ্রন্থ, কোন ধরনের রচনা। এটি রবীন্দ্রনাথের উপন্যাস, শেষের কবিতা। আর এই মহান কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট এই পৃথিবী থেকে চিরবিদায় নেন। বাংলা 22শে শ্রাবণ 1348। আমি আগেই বলেছি, বাংলা এই সন বা বাংলা তারিখ, কবিগুরুর জন্ম মৃত্যুর এই তারিখগুলো পরীক্ষা আসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো মনে রাখবা। আমাদের কবি, আমাদের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 22শে শ্রাবণ 1348 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, এই দুনিয়া থেকে চিরবিদায় নেন। আমরা ইতিমধ্যেই কবিগুরু সম্পর্কে জানতে পেরেছি। ইনশাআল্লাহ পরীক্ষা যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই এগুলা লিখতে পারবা। এবার আমরা মূল পাঠে যাব। এই গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে এগুলার উৎস কি। পরীক্ষা প্রশ্ন আসতে পারে এই গল্পটির উৎস কি। এটি উৎস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ নামক গল্পগ্রন্থ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ থেকে এই গল্পটি চয়ন করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। উৎস পরীক্ষা আসলে এটাই হবে উত্তর, যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। তো এই সুবা, এই গল্পটি এক নির্বাক মেয়ে, বোবা মেয়ে, যার নাম ছিল সুভাষিনী, তাকে সংক্ষেপে তার মা বাবা সুবা বলে ডাকত। সেই নামেই এই মেয়েটি পরিচিত। তো সুবা একটি মেয়ের নাম। তার আরও 2টি বোন ছিল।
ওই দুই বোনের নাম ছিল সুহাসিনী, সুকেশিনী। পরীক্ষা প্রশ্ন আসতে পারে সুবা গল্পের এই সুবারা কয় বোন ছিল? উত্তর হবে 3 বোন। তার আগে আরও 2 বোন ছিল যাদের নাম ছিল সুহাসিনী এবং সুকেশিনী। তো সুবা গল্পের সুবা, তার বড় 2 বোন, বাকশক্তি ছিল, কথা বলতে পারত, কিন্তু সুবা সে ছিল নির্বাক, বাক প্রতিবন্ধী। তো তার মা বাবা, প্রশ্ন হতে পারে তার মা বাবা কেন তার নাম সুভাষিনী রাখলেন, যেহেতু সে কথা বলতে পারে না। তার 2 বোনের নাম ছিল সুহাসিনী, সুকেশিনী। তাদের নামের সাথে মিল করেই তার নামটা রাখা হয়েছিল সুভাষিনী। সে কথা বলতে পারবে না, এটা তো তার মা বা তার বাবা এটা আগে জানতেন না, এই জন্য তার নাম সুভাষিনী রাখা হয়েছিল। তো পরিবারে একজন সদস্য এই সুবা, সবাই কথা বলতে পারে কিন্তু সে নির্বাক, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তার মা এজন্য বিরক্ত বোধ করত। মায়েরা মনে করে মেয়েরা তাদের অংশ, তাদের শরীরেরই অংশ, এই জন্য তার মা বিরক্তি বোধ করতেন, তার গর্বের কলঙ্ক মনে করতেন। আর সুবা কথা বলতে না পারলেও তার অনুভূতি ছিল, সে শুনতে পারত। যখন সে কথাগুলো শুনতো তখন সুবা তাকে যে বচ্ছনা করছে এটা সে বুঝতে পারত। আর এটা বুঝলে সে যেহেতু কারোর সাথে শেয়ার করতে পারত না, তাদের বাড়িটি ছিল নদীর ধারে, তাদের গ্রাম, ওই গ্রামের নাম ছিল চণ্ডীপুর। মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, তাদের যেই গ্রাম, ওই গ্রামের নাম ছিল চণ্ডীপুর। পরীক্ষা প্রশ্ন আসতে পারে সুবাদের গ্রামের নাম কি? সুবাদের গ্রামের নাম হলো চণ্ডীপুর। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছিল একটি নদী, যেই নদী সুবা যখন কারো সাথে শেয়ার করতে পারত না, তার ঘরে তার মা বাবা যখন কথা বলতো তাকে ভর্ৎসনা করত, সে কারো কাছে যখন এটা প্রকাশ করতে পারত না, তখন নদীর কাছে গিয়ে বসে থাকতো, নদীর দৃশ্য দেখত, মনে করতো সেও নদীর মতো নির্বাক, নদী যেভাবে চলছে, চলছল কলকল শব্দ দিয়ে চলছেই, তারপরে পাল তোলা নৌকা চলছে, কিন্তু মাঝিরা মাছ ধরছে, নদী কিছু বলতে পারতেছে না। শুভ ঠিক ওই নদীর মতোই মনে করতো যে আমিও নদীর মতো, আমিও বাকশক্তি নাই, আমি নদীর কাছে আমার মনের কথাগুলো বলি। এই জন্য সে নদীর ধারে বসে থাকতো, আর নদীর মনে হচ্ছে নদীর সাথে তার এক মিতালি। এই শুভ গল্পটি একদিকে ট্র্যাজেডিক, আর একদিক থেকে বন্ধুত্বের। যেমন শুভা গল্পের এই শুভা প্রথমেই সে বন্ধুত্ব করেছিল নদীর সাথে, তার একটা বন্ধু হলো নদী। তার গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে চলেছে, ওই নদীটির নামটা গল্পে উল্লেখ নাই। সেই নদীর ধারে সে বসে থাকতো, আর মনের ব্যথা যন্ত্রণা মনে হয় সে যেভাবে নির্বাক, নদীটিও নির্বাক, নদীর কাছে বলতো আর নদীর ধারে বসে থাকতো। আর কখনো কখনো তার এই বস্তু বন্ধুর পরে তার আরও বন্ধু ছিল, তাদের 2টা গরু ছিল, সর্বশী এবং পাঙ্গুলি। এটাও পরীক্ষা আসতে পারে যে সুবাদের 2টি গরু ছিল, গরু দুটির নাম কি? গরু দুটি একটা নাম হলো সর্বশী, আর একটা হলো ফাঙ্গুলি। কখনো কখনো সুবা ওই তার মনে যখন কোনো ব্যথা আসতো, কোনো কথা
শুনলে মনে কষ্ট পেত, কেউ ভর্ৎসনা করত, যায়া ওই গরুগুলার ওই গা জড়াইয়া ধরতো। সর্বশীর যখন গলা জড়াইয়া ধরতো তখন তারা বুঝতে পারত যে সে তাদেরকে আদর করছে। তখন সর্বশীকে যখন সে জড়াইয়া ধরতো পাঙ্গলি, তখন তার জিহ্বা দিকে চেটে দিত, আদর করত। তারা বুঝতে পারত। শুভও তাদেরকে আদর দিত, তাদের সাথে মত বিনিময় করত। তারাও নির্বাক, শুভও নির্বাক। যদিও এরা প্রাণী কিন্তু নির্বাক প্রাণী। তার প্রথম বন্ধু ছিল নদী, সে কথা বলতে পারে না। দ্বিতীয় বন্ধু হলো তার দুইটা গরু, সর্বশী ও পাঙ্গুলি। তো শুভা তাদের সাথে মত বিনিময় করতো, কথাবার্তা বলতো, জড়াইয়া ধরতো, আদর করত। আর বাড়িতে যেহেতু কারোর সাথে সে কথা বলতে পারে না, মত বিনিময় করতে পারে না, মনের কথা বলতে পারে না, এই জন্য সে এটা থেকে একটু দূরে থাকতে চেষ্টা করতো, সবাই থেকে নিজকে আত্মগোপনে রাখতো। আর এদের সাথে সে মত বিনিময় করতো, কথা বলতো। এভাবেই তার দিন কাটতো। সর্বশেষ সে আরেকটা বন্ধু, তার প্রতাপ নামে এক ব্যক্তি, ওই নদীতে বড়শি দিয়ে মাছ ধরার জন্য যেত। সে ওই গ্রামেরই এক ধনী পরিবারের সন্তান ছিল, অকর্মণ্য ছিল, কর্ম করত না। তার মা বাবাও তাকে বলতো যে এটা কর্মহীন। তার শখের কাজ ছিল মাছ ধরা। তো এই জন্য প্রতাপ যখন নদীতে মাছ ধরার জন্য যেত, শুভা তার কাছাকাছি যে বসে থাকতো, দেখত। আর প্রতাপেরও নির্বাক একজন বন্ধুর প্রয়োজন ছিল। আর শুভা মাঝে প্রতিদিন তার জন্য পান সাজিয়ে নিত, পান খাওয়াতো। তো প্রতাপ যেহেতু মাছ ধরতো, তার একজন নির্বাক বন্ধু হলে তার জন্য ভালো হয়। যেহেতু আমরা জানি যারা বড়শি দিয়ে মাছ ধরে, বড়শি যদি মানুষের আওয়াজ পায়, মাছ সেখানে থাকে না, মাছ চলে যায়। এই জন্য প্রতাপ তার খুব প্রয়োজনীয় বন্ধু, যে ধরনের বন্ধু তার প্রয়োজন, সে ধরনের বন্ধু পেয়েছিল শুভাকে। তো শুভা তার কাছে বসে থাকতো আর তাকে পান সাজিয়ে দিত, প্রতিদিন সে পান খাইত। এইভাবেই চলতে থাকে। শুভার আরও দুইটা বন্ধু ছিল, একটি বিড়াল ছানা আর একটি ছাগল। ছাগল ও বিড়াল ছানা এগুলো তার বন্ধু ছিল, এরাও তার কাছে থাকতো, এরাও তার আদর্শ বুঝতো। এভাবেই শুভার দিন রাতিপাত চলছিল। কিন্তু শুভার বাবা, তার বাবার নাম হলো বাণীকণ্ঠ। মনে রাখবা, শুভার বাবার নাম বাণীকণ্ঠ। শুভার বাবার নাম ছিল বাণীকণ্ঠ। আমাদের দেশে স্বভাবতই কোনো মেয়ে জন্মগ্রহণ করলে মেয়ের অভিভাবক বা পিতামাতা তাদের বিয়ে নিয়ে চিন্তা করেন। যখন প্রাপ্তবয়স্ক হয়, বিয়ে নিয়ে তাদের চিন্তা করেন। শুভার বড় দুই বোন সুহাসিনী, সুকেশিনী, তাদেরকে তার বাবা মহা ধুমধামে বিয়ে দিয়েছিলেন। কিন্তু শুভা বা সুভাসিনী, সে তো বোবা, সে তো বাক প্রতিবন্ধী, তাকে কে বিয়ে করবে? এই কন্যা দায়গ্রস্ত পিতা এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। আর এই কারণে তিনি একবার কলিকাতা গিয়েছিলেন। সেখান থেকে এসে শুভাকে নিয়ে যাবেন। আর এটা শুনতে পেয়ে প্রতাপ একদিন শুভাকে
বললেন, সুবা তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, আমাদেরকে ভুলিস নে। তব যেদিন সে যাবে সেদিন তার ওই গরুগুলা তার বন্ধু তাদের কাছ থেকেও বিদায় নিয়ে যাবেন। কিন্তু সুবার মন কলিকাতা যাইতে মন চায় না, সে তার গ্রামেই থাকতে চায়। যার কারণে সে নদীর ধারে গিয়ে নদীর পাড়ের ঘাসের উপরে শুয়ে ঘাসগুলোকে জড়ায়ে ধরেছিল আর বলেছিল, হে আমার মা, আমি তোমাকে ছেড়ে যেতে মন চায় না, আমি তোমাকে ছেড়ে যাব না, তুমিও আমাকে জড়াই ধরো, আমাকে যাতে কেউ নিতে না পারে। সুবা সবার কাছ থেকে বিদায় নিয়েছিল, প্রতাপের কাছ থেকেও, কিন্তু কেউই তাকে, সবাই বলেছিল যাও, কেউই তাকে যাইতে নিষেধ করে নাই। এই জন্য তার প্রাণটাও খুব আনচান করছিল, যেতে মন চাইছিল না। এই জন্য সে শেষ পর্যন্ত নদীর ধারে ঘাসের উপরে শুয়ে পড়ে ঘাসটাকে জড়াইয়ে ধরেছিল দুই হাতে, আর ঘাসকে বলেছিল, নদীর পাড়কে বলেছিল, হে আমার মা, আমি তোমাকে ছেড়ে যেতে মন চায় না, তুমিও আমাকে ছেড়ে দিও না। এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে। আমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে বাক প্রতিবন্ধী যারা, তারাও মানুষ, তাদেরও মন আছে, তাদেরও সুখ দুঃখ আছে। আমরা তাদের প্রতি মমতা করব, মমত্ববোধ দেখাবো, তাদেরকে ভালোবাসবো, তাদের চাহিদার প্রতি খেয়াল রাখবো। আর ওই প্রতিবন্ধীদেরকে আমরা বোবা না বলে, প্রতিবন্ধী না বলে, বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর কিশোরী বা লোক বলে সম্বোধন করব। তাহলে এই বাক প্রতিবন্ধীরাও আমাদের সমাজের অংশ হিসাবে চলবে, থাকবে, তারাও তাদের অধিকার ভোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এই গল্পের মাধ্যমে সুবার আচরণ এবং সুবা, সে যে বাক প্রতিবন্ধীর কারণে সমাজে অবহেলিত, আর এই অবহেলার কারণে তার বাবাও কন্যা দায়গ্রস্ত, এই জন্য সে তার মেয়েকে কীভাবে বিয়ে দিবে এই জন্য খুব চিন্তিত ছিল। যদিও তার মা এটা নিয়ে বিরক্ত বোধ করতেন, তার গর্বের কলঙ্ক মনে করতেন, কিন্তু তার বাবা তাকে খুব আদর করতেন। আমরাও আমাদের সমাজে যারা বাক প্রতিবন্ধী আছে বা বিশেষ চাহিদা সম্পন্ন এই সমস্ত যারা আছে, এই ধরনের লোক, তাদের মর্যাদা দিব, তাদের অধিকার দিব, তাদেরকে আমরা ভালোবাসবো। তাহলে সুবার মতো এরা আর এই সমাজকে, এই পৃথিবীকে, এই পৃথিবীর বোঝা হিসাবে নিজেকে মনে করবে না। সবাই আশা করি ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছ, শুনতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।